তারেক রহমানের আগমন সিরাজগঞ্জের পক্ষ থেকে। পলাতক ও গুপ্তরা মুদ্রার এপিঠ ওপিঠ, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বিভ্রান্তি রুখে দেওয়ার আহ্বান তারেক রহমানের। গণতন্ত্র ফেরাতে জুলাইয়ের মতো ভোট কেন্দ্রে আসার আহ্বান। যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। যারা 5 তারিখে পালিয়ে গিয়েছে তাদের সাথে তলে তলে এরা মিশে ছিল। সব সময় দেখবেন এরা সব একই সাথে ছিল, এপি আর ওপি। গুপ্ত বলে উপহাসকারীদের চেহারা আয়নায় দেখার আহ্বান জামায়াত আমিরের। দুর্নীতি চাঁদাবাজি ছাড়লে দেশ গড়তে সঙ্গে নেয়ার ঘোষণা, জবাবদিহি নিশ্চিতের অঙ্গীকার। নিজেই যারা গুপ্ত হয়ে উদাও হয়ে গিয়েছিল বছর যারা মজলুমদেরকে বলে এরা নাকি গুপ্ত আর সুপ্ত। ভাই এক তো নিজের দিকে সবাই তাকাই। দেখছিলেন প্রধান শিরোনাম, এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ছুটির দিনে তুঙ্গে প্রচার যুদ্ধ, পাল্টাপাল্টি অভিযোগে উত্তাপ। স্বাধীনতা বিরোধীদের হাতে দেশ নিরাপদ নয় বলছে বিএনপি। ব্যর্থদের দেখতে চায় না জনগণ, দাবি জামায়াতের। এবার নির্বাচনে অনিয়মের কোনো সুযোগ নেই, ভোটে ঠিক হবে জয় পরাজয়, জানালেন ইসি সানাউল্লাহ। নিরাপত্তায় মাঠে থাকবে বিজিবির 37,000 সদস্য, ব্যবহার করবে না মারণাস্ত্র। ভোটে জিতলে গুরুত্বপূর্ণ স্থানে বিনামূল্যে ইন্টারনেট দেওয়ার ঘোষণা বিএনপির। প্রযুক্তি খাতে 10 লাখ কর্মসংস্থানের পরিকল্পনা, 180 দিনে ন্যাশনাল ওয়ালেট সেবা। নিউমোরিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে ধর্মঘটে শ্রমিকরা। বহির্নোঙরেও পণ্য খালাস বন্ধের হুঁশিয়ারি, বিশৃঙ্খলা হলে ব্যবস্থার ঘোষণা কর্তৃপক্ষের। এবং জাল সনদধারী 1 ডজন বিসিএস ক্যাডার দুদকের জালে, 4 জনই কর্মরত উপসচিব ও এসপি পদে। অভিযুক্তদের বেতন ভাতা ফেরত নেওয়ার তাগিদ। পলাতকদের সঙ্গে মিশে থাকা গুপ্তরা মুদ্রার এপিঠ ওপিঠ, ভোট নিয়ে ষড়যন্ত্র ও বিভ্রান্তি রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এই জেলা হবে তাঁত শিল্প নগরী, দেশের তাঁতপণ্য রপ্তানি করে হবে বিদেশে। পরে টাঙ্গাইলে জনসভায় গণতন্ত্র ফেরাতে জুলাই গণ অভ্যুত্থানের মতো ভোট কেন্দ্রে মানুষকে আসার আহ্বান জানান তারেক রহমান। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। সিরাজগঞ্জের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। অপেক্ষা, প্রিয় মানুষকে দেখতে যত আয়োজন, লাখো মানুষের গগন বিদারীর স্লোগানে প্রকম্পিত সিরাজগঞ্জ। অপেক্ষার অবসান হতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। তারেক রহমান এগিয়ে চলো, সিরাজগঞ্জবাসী তোমার সাথে। বিসিক শিল্প পার্কের মঞ্চে এসে উপস্থিত জনতার ভালোবাসায় সিক্ত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। হাত নেড়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। 2 দশক পর সিরাজগঞ্জে আসেন বিএনপি চেয়ারম্যান। বরাবরের মতোই নির্বাচনী প্রচারণায় সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানও তার সঙ্গে ছিলেন। 12 তারিখে যদি আপনারা জবাব দিতে পারেন ধানের শীষে সিল মারার মাধ্যমে, তাহলে সেই স্বৈরাচাররা যারা আপনার অধিকার কেড়ে নিয়েছিল তারা তাদের জবাব পাবে। বিএনপি চেয়ারম্যান তার বক্তব্যে সব দল, মত ও ধর্মবর্ণের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গঠনের কথা জানান। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সিরাজগঞ্জ হবে তাঁত শিল্প নগরী। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের জন্য পরিকল্পনার কথা জানান তারেক রহমান। আগামী দিনে আমরা সিরাজগঞ্জ, পাবনায় উৎপাদিত তাঁত পণ্য আমরা সমগ্র বিশ্বে আমরা রফতানি করতে চাই। বিএনপি চেয়ারম্যান বলেন, সমালোচনা নয়, মানুষ জানতে চায় তাদের জন্য কে কোন পরিকল্পনা হাতে নিয়েছে। বিএনপির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, তাই দেশ ও মানুষের জন্য তাদের পরিকল্পনাও আছে, যা বাস্তবায়নে সাধারণ মানুষের সমর্থন চান তারেক রহমান। বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল কি পরিকল্পনা গ্রহণ করবে দেশ এবং জনগণের জন্য, যাতে জনগণ এবং দেশ আগামীতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। আমরা আপনাদের সামনে পরিকল্পনা দিয়েছি প্রিয় ভাই বোনেরা, বিএনপি আপনাদের সামনে পরিকল্পনা দিয়েছে এবং এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেই দলের অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয়।
একটি গোষ্ঠী জনগণকে বিভ্রান্ত করতে জানিয়ে বিএনপি চেয়ারম্যান সবাইকে তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। বলেন, গুপ্ত থেকে তারা পতিত স্বৈরাচার সরকারের সঙ্গে এক হয়ে কাজ করেছে। তারা পতিতদের এপিঠ আর ওপিঠ বলেও মন্তব্য করেন তারেক রহমান। আমাদেরকে সতর্ক থাকতে হবে যে জুলাই আগস্টে গত 16 বছর ধরে আমাদের যে সকল ভাই বোনেরা নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, সেই অধিকারকে আবার যেন ষড়যন্ত্র করে কেউ স্তব্ধ করে দিতে না পারে, ছিনিয়ে নিয়ে নিতে না পারে। যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই। তারা এদের সাথে মিশে ছিল, যারা 5 তারিখে পালিয়ে গিয়েছে তাদের সাথে তলে তলে এরা মিশে ছিল। সব সময় দেখবেন এরা সব একই সাথে ছিল, এপিঠ আর ওপি। সিরাজগঞ্জের এই জনসমাবেশ থেকে শেষ হলো তারেক রহমানের উত্তরের জনপদে নির্বাচনী প্রচারণা। নানা প্রতিশ্রুতির পাশাপাশি তিনি আবারও ধানের শীষের পক্ষে ভোট চাইলেন। বললেন, বিজয়ী হলে প্রথম দিন থেকে মানুষের জন্য কাজ করবেন, দেশ গড়ার জন্য কাজ করবেন তিনি। সিরাজগঞ্জ থেকে টাঙ্গাইলের জনসভায় যোগ দেন তারেক রহমান। গণতন্ত্র ফেরাতে জুলাই গণঅভ্যুত্থানের মতোই মানুষকে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। 5 তারিখে দল মত নির্বিশেষে বাংলাদেশের জনগণ যেমন রাজপথে নেমে এসেছিল, ঠিক একইভাবে আগামী 12 তারিখের নির্বাচনে আপনারা যারা ভোটার, আপনাদের সকলকে ভোট কেন্দ্রে নেমে আসতে হবে। গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় 12ই ফেব্রুয়ারি জনগণ ধানের শীষের পক্ষে ভোট দেবে বলে প্রত্যাশা করেন বিএনপি চেয়ারম্যান। 12 তারিখে আপনারা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেন সঠিক ব্যক্তির পক্ষে রায় প্রদানের মাধ্যমে। আহমেদ সালেহীন, সময় সংবাদ। রায় প্রদান। আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পরিকল্পনা তুলে ধরেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যা 7টায় দলের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রচারিত পডকাস্টে তিনি বলেন, আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্রাথমিক শিক্ষকদের ওয়ান টিচার ওয়ান ট্যাব কর্মসূচি নেওয়া হবে। শিশুদের খেলাধুলায় প্রশিক্ষণ ও সহশিক্ষা কার্যক্রমে দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনাও তুলে ধরেন তারেক রহমান। প্রাইমারি স্কুল থেকে শুরু করে একদম ক্লাস 12 পর্যন্ত। দ্বিতীয়বারের মতো পডকাস্টে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তুলে ধরেন শিক্ষা নিয়ে নিজের পরিকল্পনা। শনিবার সন্ধ্যা 7টায় পডকাস্টটি প্রচারিত হয় বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। প্রাইমারি শিক্ষা ব্যবস্থাটাকে আমরা একটু সুন্দর করে গুছিয়ে সাজাতে চাই। পডকাস্ট 2-এ আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্রাথমিক শিক্ষকদের ওয়ান টিচার ওয়ান ট্যাব প্রশিক্ষণের মাধ্যমে যাত্রা শুরু করার কথা জানান তারেক রহমান। জানান, বাংলা ইংরেজির সঙ্গে বিভিন্ন দেশের ভাষা শেখানোর ব্যবস্থা করা হবে, যাতে বিদেশে গেলে কাজ পেতে সহায়ক হয়ে ওঠে। আমরা এই টিচারদের কাছে ছোট ট্যাব বা কম্পিউটার পৌঁছে দিতে চাচ্ছি। প্রথমে তাদের কিভাবে এটি পরিচালনা করবেন, তারা কিভাবে এটি চালাবেন, তারা জেলায় জেলায় আমরা তাদেরকে সেটি শিখাবো। তারা যদি বাংলা পারে, তারা যদি ইংরেজি পারে, এবং ইংরেজি ভাষার পাশাপাশি যদি আরেকটি ভাষা, তৃতীয় একটি ভাষা সে যদি জানে, তাহলে বড় হয়ে সে যদি তার সেই জানা ভাষার দেশে যায় বা যেতে পারে, তাহলে নিশ্চয়ই সে একটা ভালো কর্মসংস্থান খুঁজে বের করতে পারবে। কাজেই আমরা সরকার থেকে কয়েকটি ভাষা শেখানোর ব্যবস্থা করব। প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের খেলাধুলা ও মেধাভিত্তিক এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে দক্ষ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা বিএনপি চেয়ারম্যানের। যারা যেই স্পোর্টসে ভালো, এরকম 6-7টি স্পোর্টস আমরা রাখবো স্কুল সিলেবাসের ভিতরে। অনেক শিশুরই অনেক ইচ্ছে আছে, কেউ হয়তো গান শিখবে, কেউ হয়তো গিটার বাজানো শিখতে চাইছে, কেউ হয়তো কবিতা আবৃত্তি শিখতে চাইছে, কেউ হয়তো ছবি আঁকতে চাইছে। তাকে আমরা সেই সুযোগটি করে দিতে চাই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আধুনিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করতে পারলেই দেশ ও জাতি সামনের দিকে দ্রুত অগ্রসর হবে বলে বিশ্বাস করেন তারেক রহমান। থিওরিটিক্যাল নলেজটা আমরা বাচ্চাদেরকে শেখাতে চাই। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ছোটবেলা থেকে এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। যাচ্ছি তার কাছে। জুনায়েদ, আপনাকে স্বাগত জানাই। আজকে বিএনপি চেয়ারপারসন বেশ কয়েকটি জায়গায় গতানুগতিক গত কয়েকদিন ধরে তিনি যে জনসভা করছেন, প্রচারণা করছেন, সেটি করেছেন উত্তরাঞ্চলে। আজকে সেখানে বেশ কিছু কথা বলেছেন। যদি এর বাইরে কিংবা এই কথার মধ্যে বিস্তারিত একটু জানাতেন।
এখন আপনাকে ধন্যবাদ। ধারাবাহিক যে নির্বাচনী প্রচারণা চলছে সেই প্রচারণার অংশ হিসেবে উত্তরাঞ্চল সফর বলা চলে বিএনপির পক্ষ থেকে শেষ করেছেন চেয়ারম্যান তারেক রহমান। সিরাজগঞ্জ এবং টাঙ্গাইলের মধ্য দিয়ে মূলত শেষ হয়েছে। আমরা খুব দ্রুত একটু যদি মূল প্রসঙ্গগুলোর দিকে দেখতে চাই, সেখানে বলা হয়েছে যে প্রথাগত যে নির্বাচনী প্রচারণা রয়েছে জাফর, আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে কিন্তু পারস্পরিক যে কথার যে যুদ্ধ, লড়াই, বাকযুদ্ধ সেগুলো চলমান আছে এবং তার প্রেক্ষিতেই পলাতকদের সঙ্গে মিশে থাকা গুপ্তরা মুদ্রার এপিটোপিট এই প্রসঙ্গটি বিএনপি চেয়ারম্যান যেই ইস্যুতে বলেছেন সেটি হচ্ছে যদি কেউ বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করে ভোটারদেরকে, সেই প্রেক্ষিতে তিনি এই বিশেষণটি ব্যবহার করেছেন যে গুপ্ত এবং তারা মূলত পলাতকদের সাথে বিগত সময়গুলোতে একসাথে গুপ্ত বলতে তিনি কাদেরকে বুঝিয়েছেন? এখন পর্যন্ত আমরা যে বিষয়টি দেখেছি যে পালিয়ে যাওয়া যে আওয়ামী লীগের যে সরকারে যারা ছিলেন, ছাত্র সংগঠনগুলোর সাথে মূলত যেই ছাত্র প্রতিনিধিরা 5 আগস্ট পরবর্তী সময় তাদেরকে দেখা গেছে সেই জায়গাগুলোতেই আসলে গুপ্ত হিসেবে মূলত এসেছিল এবং ভোট নিয়ে ষড়যন্ত্র বিভ্রান্তি রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তারপরেই গণতন্ত্র ফেরাতে মূলত জুলাই গণ অভ্যুত্থানের সময় যে বিষয়টি ঘটেছিল সেটিকেই তিনি স্মরণ করেছেন এবং একইভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই মানুষকে আবারও ভোট কেন্দ্রে 12 ফেব্রুয়ারি আসার আহ্বান জানিয়েছেন। আরও একটি সংবাদ আমরা দেখেছি যে পডকাস্টের যে বিষয়টি, অর্থাৎ প্রথাগত যেই নির্বাচনী প্রচারণা রয়েছে তার পাশাপাশি সামাজিক যোগাযোগের এই যুগে আসলে বিএনপি চেয়ারম্যান আধুনিকতার জায়গাটিতে এনেছেন এবং তিনি দ্বিতীয়বারের মতো তিনি পডকাস্টে আসলেন এবং তা বিএনপির যে পরিকল্পনাগুলো রয়েছে সেই জায়গাগুলো তিনি তুলে ধরছেন। আজকের বিষয়টি মূলত ছিল শিক্ষা ব্যবস্থা নিয়ে বিএনপির কী পরিকল্পনা রয়েছে, সেখানে মূলত শিক্ষকদের নিয়ে যেমন কথা হয়েছে, শিক্ষার্থীদের নিয়েও কথা হয়েছে। ওয়ান টিচার ওয়ান ট্যাব শিক্ষকদের জন্য পরিকল্পনা এবং শিশুদের বা শিক্ষার্থীদের মূল যেই পাঠ্য কারিকুলামগুলো রয়েছে তার বাইরেও খেলাধুলা এবং সহশিক্ষা কার্যক্রমে দক্ষতা বাড়ানোর উপরেও কিন্তু বিএনপি এক ধরনের জোর দিচ্ছে। ওয়ান টিচার ওয়ান ট্যাব বলতে প্রাথমিকের সর্বস্তরে সব শিক্ষকদের জন্য একটি করে ট্যাব দেওয়ার কথা তিনি আসলে বুঝিয়েছেন কি? জি, এখন পর্যন্ত তিনি সেটি বুঝাতে চাচ্ছেন। জি, অনেক ধন্যবাদ আপনাকে। একটু যদি বলতেন যে এর বিপরীতে জামায়াত ইসলামী এবং 11 দলীয় জোট যে প্রচারণা করছে সেখানে তাদের মূল বিষয়গুলো কি ছিল? নির্বাচনের মাঠে সরগরম অবস্থা কিন্তু তৈরি করে রেখেছে জামায়াত এবং 11 দলীয় জোট। আমাদের কাছে প্রতিবেদন রয়েছে, প্রতিবেদনটি দেখে নিব। স্লোগানে স্লোগানে মুখরিত কুমিল্লার 14 গ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ। নির্বাচনী জনসভায় উপস্থিত নানা বয়সী মানুষ। একে একে মঞ্চে আসেন 11 দলের শীর্ষ নেতারাও। গণঅভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থায় যে পরিবর্তনের শুরু, তার ধারাবাহিকতা আগামী নির্বাচনেও অক্ষুণ্ণ থাকবে বলে মত নেতাদের। অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ঐতিহাসিক গণভোটের মধ্য দিয়ে এদেশের মানুষ নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য মুখিয়ে আছে। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা একটা সাধারণ নির্বাচন। এটা গত 16 বছর তাদের লড়াইয়ের ফসল। যারা এটা মনে করছে তারা ভুল ভাবছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, নির্বাচনকে তারা হস্তক্ষেপ করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ দাঁড়াবে। বক্তব্যে সবার জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার করেন জামায়াত আমির। দুর্নীতি, চাঁদাবাজি ছাড়লে নির্বাচনে পরাজিতদেরও দেশ গড়তে সঙ্গী করার কথা জানান ডাক্তার শফিকুর রহমান। আমরা যদি বিজয়ী হই আমরা তাদেরকেও বলবো, আসেন আপনারা অবদান রাখেন। শর্ত মাত্র 3টা মানলেই হবে। নাম্বার 1, স্বীকার করতে হবে নিজে কেউ অপরাধ করবেন না, নিজে কেউ দুর্নীতি করবেন না, ব্যাংক ডাকাতি, শেয়ার মার্কেট লুট করবেন না, জনগণের পকেটে হাত দিবেন না এবং কোনো দুর্নীতিবাজকে নিজের বগলের তলে আশ্রয় দেবেন না। পরে কুমিল্লার নিমসারে পথসভায় জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে জামায়াতের সকল প্রতিনিধি থাকবেন জবাবদিহিতার আওতায়। আমরা উন্মুক্ত ময়দানে আজকে ঘোষণা দিয়ে যাচ্ছি, তার প্রত্যেকটি কাজের দিকে আপনারা তীক্ষ্ণ নজর রাখবেন। যদি জনস্বার্থের বিরুদ্ধে তার দ্বারা কিছু হয় সাথে সাথে ধরে ফেলবেন, ছাড় দিবেন না। এই ধরে ফেলাটাই হবে তাকে সহযোগিতা করা। চট্টগ্রাম সফরের দ্বিতীয় দিনে কুমিল্লার বিভিন্ন এলাকায় জনসভা এবং পথসভা করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এসব কার্যক্রমে তিনি এই এলাকার মানুষদের জন্য আলাদা পরিকল্পনার কথা জানিয়েছেন, যা বাস্তবায়িত হবে আগামী নির্বাচনে জয়ী হওয়ার পর। ইঞ্জিনিয়ার নাবিলা
তাসনিফ। এরপর বিকেলে ঢাকার কেরানীগঞ্জে নির্বাচনী জনসভায় 11 দলীয় ঐক্যের প্রার্থীদের হাতে দাড়িপাল্লা ও শাপলাকলি প্রতীক তুলে দেন জামায়াত আমির। যারা অন্যদের গুপ্ত বলে উপহাস করছে তাদের নিজেদের চেহারা আয়নায় দেখার আহ্বান জানান তিনি। নিজেই যারা গুপ্ত হয়ে উদাও হয়ে গিয়েছিল বছরের বছর, যারা মজলুমদেরকে বলে এরা নাকি গুপ্ত আর সুপ্ত। ভাই একটু নিজের দিকে সবাই তাকাই। এদিন সন্ধ্যায় রাজধানীর কলাবাগান সরকারি স্টাফ কোয়ার্টার মাঠে ঢাকা 10 আসনের নির্বাচনী জনসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, নারীদের ওপর হামলা করে এখনই ক্ষমতার দাপট দেখাতে ব্যস্ত হয়ে পড়েছে একটি দল। এ সময় ভোট বানচালের চেষ্টা করলে প্রতিহতের হুঁশিয়ারি দেন তিনি। আকাশে কিছু কালো চিল ঘোরাফেরা করছে, ওরা যদি ছু মেরে আপনাদের ভোটকে এলোমেলো করে দিতে চায়, সবগুলা ডানা খুলে ফেলবে। আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, এদিন শেষ। তোমারটা তুমি দাও, আমারটা আমি দিব। আমারটায় হাত দিবা না, হাত দিলে আগুন জ্বলবে। আগামী সরকার কোনো দল বা পরিবারের নয়, জনগণের হবে বলেও মন্তব্য করেন জামায়াত প্রধান। 12 তারিখ। শফিক মুন্সি, সময় সংবাদ। যখন আমরা প্রতিবেদনটি দেখলাম, প্রতিবেদনটিতে দেখলাম জামায়াত এবং 11 দলীয় জোটের যে অন্য দলগুলোর নেতারা তারাও কিন্তু একসাথেই প্রচারণা চালাচ্ছেন। তাদের মূল বক্তব্যগুলো আসলে কি থাকছে? জাফর, যেমনটা শুরুতেই বলছিলাম যে নির্বাচনী প্রচারণায় কথার যে লড়াইটি চলছে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে, তারই আরেকটি অংশই আমরা দেখলাম জামায়াত নেতৃত্বাধীন যে 11 দলীয় জোট। আমরা সংবাদের মূল অংশগুলো একবার একটু দেখে নিতে চাই, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মূলত আজকে যে বিষয়টি দেখা গিয়েছে যে বিএনপি চেয়ারম্যানের পক্ষ থেকে বলা হয়েছে বিভ্রান্তকারীদেরকে গুপ্ত হিসেবে পরিচয় দেওয়া হয়েছে, ঠিক তেমনি তারই পাল্টা উত্তর হিসেবে কিন্তু গুপ্ত বলে উপহাসকারীদের চেহারা আয়নায় দেখার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির। এবং এরপরেই তিনি যেই বিষয়টি বলছেন জনগণের প্রশ্নের মুখে গণভোটে হ্যাঁ এর পক্ষে একটি দল, এটি মূলত বিএনপির পক্ষে যেই বিষয়টি সম্প্রতি এই তারেক রহমান বলেছিলেন হ্যাঁ পক্ষে ভোট, এটি নিয়ে অনেকদিন ধরে এক ধরনের আলোচনা চলছিল। বিএনপি কেন এটি বলছে না সেটি বলার প্রেক্ষিতে আজ জামায়াতের পক্ষ থেকে জামায়াতের আমির কিন্তু এই বিষয়টি বলেছেন। এবং সব সময় শুরু থেকেই এই 11 দলের জোটটি যেটি বলে আসছে যে দেশ গড়তে পরাজিতদের বা প্রতিদ্বন্দ্বী যারা রয়েছেন তাদেরকেও তারা সাথে নেবেন, কিন্তু শর্ত হচ্ছে দুর্নীতি এবং চাঁদাবাজি ছাড়তে হবে। এই দুর্নীতি চাঁদাবাজির বাইরে এবং অন্য দলের সমালোচনার বাইরে বিএনপি যেমনটি কিনা বিভিন্ন বিষয়ে তাদের ইশতেহারের মতো করে বলছে, সেই ধরনের কিছু কি বক্তব্যগুলো থাকছে কিনা, কোনো প্রতিশ্রুতি? এখন পর্যন্ত যে বিষয়টি দেখা গেছে 11 দলীয় জোটের এই নির্বাচনী প্রচারণাগুলো, তারাও কিন্তু দেশের যে ভবিষ্যৎ পরিকল্পনা তার পাশাপাশি স্থানীয় যে জায়গাগুলো তারা যাচ্ছেন জনসভাগুলো করতে, সেখানকার পরিকল্পনা কিন্তু তারা জানাচ্ছেন। জি, অনেক ধন্যবাদ আপনাকে জুনায়েদ হক মুরসালিন আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী জুনায়েদ হক মুরসালিন, জানাচ্ছিলেন আজকের নির্বাচনী প্রচারণার সারাংশগুলো। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম নির্বাচনী প্রচারণা। হাট বাজার ঘুরে ঘুরে ভোট চাইছেন প্রার্থীরা। স্বাধীনতা বিরোধীদের হাতে দেশের দায়িত্ব তুলে দেওয়া নিরাপদ নয় বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আর বিগত সময়ে ক্ষমতায় গিয়ে দেশ পরিচালনায় যারা ব্যর্থ হয়েছেন, জনগণ তাদের আর দেখতে চায় না বলে দাবি জামায়াত প্রার্থীদের। তফসিল অনুযায়ী আর মাত্র 10 দিন ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রচারণার সুযোগ থাকছে। রাত দিন এক করে মাঠে ময়দানে ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারকে আকৃষ্ট করতে এলাকার উন্নয়ন সহ দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ছুটির দিন কক্সবাজার 1 আসনের বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ চকরিয়া ও পেকুয়া এলাকায় ধানের শীষের পক্ষে ভোট চান। ঠাকুরগাঁয়ে নির্বাচনী সভায় অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাধীনতার বিরোধীদের হাতে দেশের দায়িত্ব তুলে দেয়া নিরাপদ নয় বলে মন্তব্য করেন তিনি। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে যারা ছিল ওরা ওই দলটা এখন এসে কিন্তু একবারের জন্য মাপ চায় না, ক্ষমা চায় না। আমি ওই সময় ভুল করছিলাম, এই ভুলগুলো ক্ষমা করে দিয়ে ভাই আমাকে রাজনীতি করার সুযোগ দাও, সেটা করে। ধানের শেষে ভোট দিলে এইবার বাংলাদেশে এমন একটা শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে যাতে আর কোনোদিন আমাদের ভোটাধিকার আর কেউ হরণ করতে পারবে না। চাঁদপুর 3 আসনে শাহজাহান মিয়ার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। যারা বিগত সময়ে ক্ষমতায় গিয়ে দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছেন, জনগণ তাদেরকে আর দেখতে চায় না বলে মন্তব্য করেন তিনি। যারা 54 বছরে পরীক্ষায় ফেল করেছে, এই ফেলু পার্টিকে দিয়ে কি দেশ চলবে?
চলবে না। এদিকে বগুড়ার আদমদিঘির রহিমউদ্দিন ডিগ্রি কলেজ মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত মার্চ ফর দাঁড়িপাল্লা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আওয়ামী লীগকে পুনর্বাসন করলে বিএনপি আবারও বিপদে পড়বে বলে মন্তব্য করেন তিনি। যদি আপনি আবারও শেখ হাসিনা কিংবা সজীব ওয়াজেদ জয়দের ফিরিয়ে এনে জামায়াতে ইসলামী এনসিপি সহ যারা আছে তাদেরকে একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দিয়ে আটকে রাখতে চান, এটা হবে আপনাদের ভুল ডিসিশন। নিজ নিজ দলের প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি জুলাই সনদের ভিত্তিতে সাম্য ও ন্যায়ের দেশ গড়তে গণভোটে হ্যাঁর পক্ষেও ভোট চান প্রার্থীরা। তানজিল হাসনাত, সময় সংবাদ। সরকার গঠনের সুযোগ পেলে স্কুল, কলেজ, হাসপাতাল, রেল স্টেশন, বিমানবন্দর সহ জনবহুল গুরুত্বপূর্ণ স্থানে পর্যায়ক্রমে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা দেবে বিএনপি। নাগরিকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় বিশেষ নজর দেবে বলেও জানিয়েছেন নেতারা। তথ্য প্রযুক্তি খাতে অনিয়ম, লুটপাট বন্ধের প্রতিশ্রুতি তাদের। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলা এবং এ খাত থেকে উচ্চ আয়ের গল্প শুনিয়ে বিগত 15 বছরে দেশে হাইটেক পার্ক, ইনোভেশন সেন্টার স্থাপন সহ নানা প্রকল্প হাতে নেয় আওয়ামী লীগ সরকার। তবে অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রে উঠে এসেছে অপরিকল্পিত এসব প্রকল্পে দুর্নীতি, লুটপাটের ফলে 29,000 কোটি টাকা বিনিয়োগ করেও ফলাফল শূন্য। জাতীয় নির্বাচনের আগে শনিবার রাজধানীর বনানী ক্লাবে ন্যাশনালিস্ট আইসিটি ফোরাম আয়োজিত আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয় শীর্ষক অনুষ্ঠানে বিগত 15 বছরে এ খাতের নানা অনিয়ম, দুর্নীতির চিত্র তুলে ধরেন উদ্যোক্তারা। শেখ রাসেল ডিজিটাল ল্যাব নামের একটা প্রশিক্ষণ প্রকল্পে তারা প্রায় 13,000 কোটি টাকা ব্যয় করেছে, যা কমপ্লিটলি ইউজলেস ছিল। এই অবস্থায় সরকার গঠনের সুযোগ পেলে তথ্য প্রযুক্তি খাতের উন্নয়ন এবং এ খাতে কর্মসংস্থান তৈরিতে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন দলের চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। সেমিকন্ডাক্টর, ডেটা, ইন্ডাস্ট্রি 4 সহ যে মূল খাতগুলো রয়েছে সেখানে সরাসরি 2 লক্ষ এবং ফ্রিল্যান্সিং এবং কন্টেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে পরোক্ষভাবে আরও 8 লক্ষ কর্মসংস্থান তৈরি করা। অনুষ্ঠানে বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক AKM ওয়াহিদুজ্জামান বলেন, সরকার গঠনের 180 দিনের মধ্যে দেশে ন্যাশনাল ই-ওয়ালেট সেবা চালু করা হবে। ন্যাশনাল ই-ওয়ালেট, পেপ্যালের মতো যে সুবিধা যেগুলো আমাদের ফ্রিল্যান্সারদের জন্য প্রয়োজন, 180 দিনের মধ্যে আমরা এই প্রসেসগুলো আমরা চালু করে দেব। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিগত 15 বছরে তথ্য প্রযুক্তি খাতে কোনো উদ্ভাবন হয়নি। বিগত 15 বছরে দেখেছি আইসিটির নামে আসলে টেকনোলজির কোনো উদ্ভাবন হয়নি, টেকনোলজির কোনো প্রয়োগ হয়নি। এখানে হয়েছে দুর্নীতি, সীমাহীন দুর্নীতি। এর আগে অনুষ্ঠানের শুরুতে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে শোক জানিয়ে নীরবতা পালন করা হয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। দুই অটো ভ্যানে ধাক্কা দিয়ে খাদে বেপরোয়া ডাম্প ট্রাক। নওগাঁর মহাদেবপুরে প্রাণ গেল ক্ষুদ্র নৃগোষ্ঠীর 5 কৃষকের, আহত 1 ট্রাক চালক পলাতক। এবার নির্বাচনে অনিয়মের কোনো সুযোগ নেই জানিয়ে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, জিততে হবে ভোটে। এদিকে ভোটের মাঠে নিরাপত্তায় 37,000 সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছে বিজিবি। পূর্ব শর্ত হচ্ছে স্বচ্ছতা, যা করবেন স্বচ্ছভাবে করবেন, শতকরা 100% নিরপেক্ষ থাকতে হবে। যখন আমি আমার দায়িত্ব পালন করছি আর কোনো আমার পছন্দ অপছন্দ নাই, সকল প্রার্থী সকল দলকে সমানভাবে ট্রিটমেন্ট করতে হবে। আমাদের কাজ হবে অত্যন্ত কম শক্তি ব্যবহার করে আমাদের স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা, আইন শৃঙ্খলা রক্ষা করতে যে আমরা লিথাল ওয়েপেন ব্যবহার না করার পক্ষে। জালিয়াতির মাধ্যমে বিসিএস ক্যাডার হয়েছেন অন্তত 1 ডজন ব্যক্তি। এর মধ্যে উপসচিব ও এসপি পদে চাকরিরত 4 জন। দুদকের অনুসন্ধান বলছে, ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ও জাল সনদ দেখিয়ে চাকরি পেয়েছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, জালিয়াতির মাধ্যমে চাকরি বাগিয়ে নেওয়া ব্যক্তিদের কাছ থেকে বেতন ভাতা সহ সব অর্থ ফেরত নেওয়ার সঙ্গে শাস্তি দেওয়া জরুরি। চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার হয়েছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কামাল হোসেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রথমে তার বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় জামিন নিতে গেলে 35তম বিসিএস এর এই কর্মকর্তাকে কারাগারে পাঠান আদালত।
দুদকের তথ্য বলছে জালিয়াতির মাধ্যমে বিসিএস ক্যাডার হয়েছেন এরকম 1 ডজন ব্যক্তির তথ্য পেয়েছেন তারা। এর মধ্যে 2008 সালের 29তম বিসিএস এ নিয়োগপ্রাপ্ত হন 6 জন। তাদের বিরুদ্ধেও মামলা করেছে সংস্থাটি। মামলায় বলা হয়েছে কোটা না থাকলেও ফল প্রকাশের 6 মাস পর ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পেয়েছেন। তারা হলেন উপসচিব নাহিদা বারিক, রকিবুর রহমান খান, তোফাজ্জল হোসেন, পুলিশ সুপার খোরশেদ আলম সহ অন্যরা। এছাড়া জাল সনদে 38 ও 41তম বিসিএস এ চাকরি নেওয়ার অভিযোগে আরও 3 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। দুদক বলছে শুধু বিসিএস ক্যাডারদের টার্গেট করে নয়, বরং যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আসছে তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে পদক্ষেপ। আমাদের কাছে যে অভিযোগগুলো এসে থাকে সেগুলি যথাযথভাবে পর্যালোচনা করে অনুসন্ধানের জন্য নেওয়া হয় এবং সংশ্লিষ্ট অনুসন্ধান দল অনুসন্ধান শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির এই নেতা বলছেন জাল জালিয়াতির মাধ্যমে বিসিএস ক্যাডার হওয়া ব্যক্তিদের লক্ষ্যই থাকে দুর্নীতি করা, কাজেই তাদের শাস্তির আওতায় আনতেই হবে। সবাই দেখি অ্যাডমিন ক্যাডারে যাইতে চায়। কেন যাইতে চায়? কারণ তার যে শান শওকত, এইটার জন্য আমি 10 লাখ 20 লাখ 30 লাখ ঘুষ দিয়ে খরচ করে আবিদ আলী কোটা যদি আমি হইতে পারি একবার, এই টাকা তো পরিশোধ করা আমার জন্য কোনো বিষয় না, তাহলে ওখানে যাবে কেন? এছাড়া পিএসসির সাবেক ড্রাইভার আবেদ আলী সহায়তায় চাকরি নেওয়ার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকুকে সম্প্রতি দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন দুর্নীতি দমন কমিশন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। চট্টগ্রামের নিউ মোরিং টার্মিনাল বিদেশিদের কাছে যারা সিদ্ধান্তের প্রতিবাদে সকাল থেকে ধর্মঘট পালন করছেন বন্দর শ্রমিক কর্মচারীরা। বহির্নগরেও পণ্য খালাস বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন তারা। বিশৃঙ্খলা হলে কঠোর ব্যবস্থার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার সকাল থেকে চট্টগ্রাম বন্দরের কোনো গেটেই ছিল না পণ্যবাহী ট্রাক কিংবা কাভার্ড ভ্যান। অনেকটাই শুনশান অবস্থা। খালাস বন্ধ থাকায় বন্দরের ভেতরে কোনো গাড়ি প্রবেশ করেনি কিংবা বেরও হয়নি। বন্দরের ভেতরের অবস্থাও ছিল একই রকম। শ্রমিক কর্মচারীরা কর্মস্থলে এসে সাইন করেছেন, তবে কোনো ধরনের অপারেশনাল কার্যক্রমে অংশ নেননি। এতে কন্টেনার হ্যান্ডেলিং সহ সব কাজ বন্ধ ছিল। পরে সকাল 11টার দিকে বিভিন্ন শ্রমিক সংগঠন বন্দর এলাকায় মিছিল বের করে। এই সময় নিউ মোরিং কন্টেনার টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান আন্দোলনকারীরা। বাংলাদেশের অর্থনীতির কথা চিন্তা করে আপনারা আপনাদের এই সিদ্ধান্ত থেকে সরে আসুন, অন্যথায় চট্টগ্রাম বন্দরে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। এদিকে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন এবং বিশৃঙ্খলায় জড়ালে কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এদিন সকাল থেকে বন্দর ভবনের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান দেখা গেছে। তবে সরকার এই সিদ্ধান্ত থেকে সরে না এলে বহির্নগরেও পণ্য খালাস বন্ধের হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা। আমাদের নিজস্ব টাকায় নির্মিত শতভাগ লাভজনক, যেখানে 1 টাকারও ইনভেস্টমেন্ট করার নতুন করে কোনো সুযোগ নাই, সেটা কেন আমরা বিদেশিদেরকে দিব? 2 দিনের ধর্মঘটে রোববার বন্দরের অপারেশনাল কার্যক্রম বন্ধের পাশাপাশি দাপ্তরিক কাজও বন্ধ রাখবেন শ্রমিক কর্মচারীরা। বেদুসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। নির্বাচন শুধু ভোট আয়োজনে সীমাবদ্ধ নয়, বরং একটি ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ। একই সঙ্গে এটি অন্যায়, অত্যাচার, গুম, খুন ও জেল জুলুমের বিরুদ্ধে জনরায়ের নির্বাচন, এমন অভিমত উঠে এসেছে ছায়া সংসদে। সকালে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছায়া সংসদে সব কথা বলেন বক্তারা। তারা বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে নির্বাচনী প্রচারে অতিমাত্রায় বিষোদ্গার, কুৎসা ও আক্রোশ রাজনৈতিক অঙ্গনকে অস্থিতিশীল করে তুলছে। এর সুযোগ নিয়ে পরাজিত শক্তি নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা করতে পারে বলে সতর্ক করেন বক্তারা। ছায়া সংসদ শেষে বিজয়ী দলকে পুরস্কার তুলে দেন অধ্যাপক মাহবুবুল্লাহ। 2 অটো ভ্যানে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায় বেপরোয়া ডাম্প ট্রাক। নওগাঁর মহাদেবপুরে সড়কে পিষ্ট হয়ে প্রাণ গেল ক্ষুদ্র নৃগোষ্ঠীর 5 কৃষকের। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। দুর্ঘটনার পর পালিয়ে যায় ট্রাক চালক। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। এই আহাজারি স্বজন হারানোর, একে একে 5 পরিবারের নিঃস্ব হয়ে যাওয়ার। বেপরোয়া বালুবাহী ট্রাক চাপায় দুমড়ে মুচড়ে পড়ে আছে ব্যাটারি চালিত 2টি ভ্যান। শনিবার ভোরে হলুদ বিক্রি করতে নওগাঁর নূরপুর থেকে ব্যাটারি চালিত 2টি ভ্যানে মহাদেবপুর হাটে যাচ্ছিলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর 6 কৃষক। পাটকাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির ড্রাম ট্রাক চাপা দেয় ভ্যানটিকে। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিও পড়ে যায় পাশের খাদে। এতে ঘটনাস্থলেই নিহত হয় 2 জন।
হতাহতদের উদ্ধার করে নেওয়া হয় মহাদেবপুর হাসপাতালে। সেখানে মৃত্যু হয় আরও 3 জনের। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে পুলিশ। হেলপারদের চালানোর কারণে আজকে এত বড় দুর্ঘটনা। চালক পলাতক এখন পর্যন্ত আটক হয়নি। আটকের জন্য আমাদের পুলিশের তৎপরতা অব্যাহত আছে। অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। পাকিস্তানের দক্ষিণাঞ্চলে সরকার স্থাপনায় বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিরাপত্তা বাহিনীর 10 সদস্য নিহত হয়েছে। গোলাগুলিতে অন্তত 37 জন বিদ্রোহী নিহতের দাবি করেছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় শনিবার ভোরে বেলুচিস্তান সহ পাকিস্তানের একাধিক পুলিশ স্টেশন, আধাসামরিক বাহিনীর স্থাপনা, কারাগার লক্ষ্য করে বন্দুক ও গ্রেনেড হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী। এতে নিরাপত্তা বাহিনীর বহু সদস্য হতাহত হন। মাস্তুংয়ে কারাগারে হামলা চালিয়ে 30 জনের বেশি বন্দীকে মুক্ত করে দেয় তারা। সরকারের দাবি, ভারত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি BLA সহ অন্যান্য বিদ্রোহীরা এসব হামলার সঙ্গে জড়িত। বিশ্বকাপে না যাওয়ায় ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পোষাতে অদম্য বাংলাদেশ T20 কাপ নামে নতুন টুর্নামেন্ট মাঠে নামালো BCB। 5 ফেব্রুয়ারি থেকে শুরু হবে এ আসর, চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। 2.5 কোটি টাকার এই টুর্নামেন্টে ক্রিকেটারদের 3টি দলে ভাগ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ধূমকেতুর নেতৃত্ব দেবেন লিটন দাস, দুর্বার একাদশের দায়িত্ব থাকবে শান্তর কাঁধে, আর দুরন্ত একাদশকে নেতৃত্ব দেবেন আকবর আলী। 3 দলের জন্য হাই ভোল্টেজ কোচিং প্যানেলও তৈরি করে দিয়েছে ক্রিকেট বোর্ড। ধূমকেতুর হেড কোচ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন আর তার সহকারী আশরাফুল। দুর্বারদের সামলাবেন মিজানুর রহমান বাবুল ও তুষার ইমরান। আর দুরন্ত একাদশের দায়িত্ব হান্নান সরকার আর রাজিন সালেহ। সবগুলো ম্যাচ সন্ধ্যা 6টায় অনুষ্ঠিত হবে শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। 4 ক্যাটাগরির টিকিট ছাড়া হবে সমর্থকদের জন্য। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পলাতক গুপ্তরা মুদ্রার এপিঠ ওপিঠ, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান তারেক রহমানের। গণতন্ত্র ফেরাতে জুলাইয়ের মতো ভোট কেন্দ্রে আসার আহ্বান। গুপ্ত বলে উপহাসকারীদের চেহারা আয়নায় দেখার আহ্বান জামায়াত আমিরের। দুর্নীতি চাঁদাবাজি ছাড়লে দেশ করতে সঙ্গে নেওয়ার ঘোষণা, জবাবদিহি নিশ্চিতের অঙ্গীকার। এবং ছুটির দিনে তুঙ্গে প্রচারযুদ্ধ, পাল্টাপাল্টি অভিযোগে উত্তাপ। স্বাধীনতা বিরোধীদের হাতে দেশ নিরাপদ নয় বলছে বিএনপি। ব্যর্থদের দেখতে চায় না জনগণ, দাবি জামায়াতের। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।